গায়ের জোর দেখিয়ে চাঁদা আদায়, রাস্তায় যানবাহন দাঁড় করিয়ে চাঁদার দাবি, দোকানদারদের হুমকি দিয়ে চাঁদার দাবি, গৃহস্থদের ভয় দেখিয়ে চাঁদার দাবি। উৎসব এলেই কিছু মানুষ আতঙ্কে থাকে, কখন চাঁদা দস্যুরা আসবে আর কত টাকার রিসিপ্ট তাদের ধরিয়ে দেবে। যারা যানবাহন চালান, বিশেষ করে মালবাহী যানবাহন যারা চালান, তারা আরো বেশি আতঙ্কে তটস্থ থাকেন। প্রত্যেকটা এলাকায় বিভিন্ন ক্লাব আছে, রাস্তা দিয়ে দু কদম যেতে না যেতেই গাড়ি থামিয়ে চাঁদার রসিদ। কি করবে, কোথা থেকে দেবে, এই ভয়ে অনেকেই কিন্তু এই সময়টাতে, বিশেষ করে উৎসবের এই মুখে, অনেকেই তাদের দোকানপাট বা যানবাহন নিয়ে বেরোতে ভয় পায়। অনেক মানুষ যারা আর্থিকভাবে দুর্বল বা যাদের হয়তো পরিবারে কোনো সমস্যা হয়েছে, তটস্থ থাকেন যে এবার জানি কত টাকা চাঁদা দিতে হবে। আসলে উৎসব আসে সবার জন্য আনন্দ নিয়ে, কিন্তু এই চাঁদার ভয়ে সবাই কি আনন্দ করতে পারে উৎসবে? আমরা কি কখনো ভাবি ব্যাপারটা নিয়ে? অবশ্যই ভাবি, কারণ আমরা দেখি উৎসব এলেই বিভিন্নভাবে পুলিশ আধিকারিকরা বা পুলিশ তরফ থেকে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার কথা বলা হয়, রসিদ ধরিয়ে দেওয়া হয়, কিছু নিয়ম কানুন তৈরি করা হয়। কিন্তু সেগুলো কি সত্যি বাস্তবে কাজে আসে, নাকি সেগুলো কাগজে কলমে থাকে? এমন নানান বিষয়ে অভিযোগ আসছে এখন চাঁদা, আর কিছুদিন পর হয়তো আসতে থাকবে শব্দ সন্ত্রাসের। কারণ দুর্গাপূজা আসার আগেই আমরা শব্দ সন্ত্রাস নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ শুনতে শুরু করেছি। তাহলে কেন হয় এমন? আসলে উৎসব তো সবার জন্য, সবাইকে আনন্দ দেওয়ার জন্য উৎসব আসে, কিন্তু একাংশের অতি উৎসাহে কিছু মানুষের জীবনে কেন এই ধরনের দুঃখ নেমে আসে বা কষ্ট নেমে আসে বা উৎসবের মুখে সন্ত্রাস ভয়ভীতি নেমে আসে, তাই নিয়ে আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। চাঁদার জুলুম এবং পাশাপাশি শব্দ সন্ত্রাস নিয়ে একটি গুরুত্বপূর্ণ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট প্রাক্তন পুলিশ আধিকারিক নন্দন সরকার এবং রাজ্যের বিশিষ্ট আইনজীবী শিশির চক্রবর্তী। আপনাদের দুজনকেই স্বাগত অনুষ্ঠানে। নন্দনবাবু, প্রথমে আপনার কাছ থেকে জানতে ইচ্ছে করছে, আপনি অনেকদিনের অভিজ্ঞতা, আপনি এই ডিপার্টমেন্টে অনেকদিন কাজ করেছেন আরক্ষা প্রশাসনে। এই যে পুজো এলেই আমরা দেখি পুলিশের তরফ থেকে অনেকগুলো নিয়ম কানুন তৈরি করা হয় এবং সেগুলোকে বলবৎ করার জন্য বিভিন্ন ক্লাব বা বিভিন্ন সংস্থা, যা পুজো উদ্যোগী যারা, তাদেরকে বলা হয়। সবগুলো কি কাজে আসে? সব কি মানেন সবাই? ধন্যবাদ। প্রথমে যেটা বলছি যে প্রত্যেক বছরই ঘটা করে পুলিশ প্রশাসন বা ধরুন সাব ডিভিশনাল এসডিএম বা ডিএমরা এইসব রুটিন মিটিং গুলো করে, সেগুলো করতে হয় বলে করে, এবং ওইসব যে মিটিং হয় সেখানে আমিও কয়েকবার অ্যাটেন্ড করেছি। সেখানে কিছু কথাবার্তা হয় যেগুলো প্রত্যেক বছরে হয়, ওই কথাগুলো আর কি, যে চাঁদার জুলুম সহ্য করা হবে না। ক্লাবগুলোকে বলে দেওয়া হয়, আপনারা যদি চাঁদা নিয়ে জুলুম করেন তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সব নানা ধরনের কথাবার্তা বলা হয় এবং লোকাল যে পুলিশ স্টেশনগুলির যে অফিসার ইনচার্জরা, তাদেরও বলে দেওয়া হয় যে কোনো ধরনের চাঁদার জুলুম যাতে না করা হয়। কিন্তু সেটা আজকে লাস্ট আমি ধরুন 30 ইয়ার্স আমি দেখে আসছি যে চাঁদার জুলুমের যে ডাইরেক্ট থ্রেটটা আছে তার থেকে অনেক বেশি থ্রেট আছে ইনডাইরেক্ট থ্রেটটা। অর্থাৎ ইনডাইরেক্ট যে মানুষের মধ্যে যে একটা ডিটারেন্ট যে একটা এফেক্ট আছে, যে আমি যদি চাঁদাটা না দিই এখন হয়তো কিছু বলবে না, কিন্তু কিছুদিন পরে কিন্তু আমাকে রেস্টটা আমার উপর নেবে। তো এটা হলো একটা দিক। তখন মানুষে কি হয়, কিছু না কিছু একটা চাঁদা দিয়ে দেয়। এবং আপনি যেটা বললেন যে পুজো এলে কিন্তু অনেকের মধ্যে এই আতঙ্কটা কিন্তু ভিতরে এসে যায় যে পুজো এসছে, এখন বিভিন্ন ক্লাব থেকে আসছে। ক্লাবগুলো তার যে টেরিটোরিয়াল যে জুরিডিকশন, সেটা বলতে কিছু নেই। অনেক জায়গায় দেখা যায় একটা বাড়িতে 5টা ক্লাব থেকে লোক আসে, তো বলে আমি কোন ক্লাবে দেবো, বলে আপনি আমার ক্লাবের, ও বলছে আপনি আমার ক্লাবের। তো একটা সাধারণ গরিব লোকের পক্ষে যা ও সরকার থেকে একটা কর্মচারী যা পায় তা পুরোটাই চলে যায় টাকা দিতে গিয়ে, তারপরেও অনেক ধরনের বাজে কথা শুনতে হয়। তো সেগুলো আজকে লাস্ট 30 ইয়ার্স ধরে চলে আসছে। এই যে ক্লাব ভিত্তিক এই যে এরকম ধরনের জুলুম, তার মধ্যে পুলিশ অফিসাররা কি করছে, এত কাজের মাঝে, ল অ্যান্ড অর্ডারের মাঝে, এরা কিন্তু কখনো স্পেসিফিক কোনো কেসের দিকে নজর দেয় না। অর্থাৎ আমি গিয়ে যদি থানাতে বলি, দাদা আমাকে তো ওই ক্লাব থেকে ভীষণভাবে
হুমকি দিচ্ছে যে আমাকে এত টাকা দিতেই হবে, আপনারা একটু দেন না, আমি কমপ্লেন করব। এই কমপ্লেন গুলো কখনো রেজিস্ট্রি হয় না। অর্থাৎ কমপ্লেন দিলে বরং ইনডাইরেক্টলি বলে দেওয়া হয়, আরে আছেন এলাকাতে, আমরা কি আপনার বাড়িতে গিয়ে পাহারা দিতে পারবো নাকি, আপনি গিয়ে ওখানে একটা যে কোনো ভাবে ওদের সঙ্গে মিলে একটা দিয়ে শেষ করেন। পুজো তো বছরে একবার আসে। হ্যাঁ, এখন ওই লোকটা ভাববে যে আমি থানাতে গেলাম একটা প্রোটেকশনের আশায়, এখন তো দেখছি উল্টে এটা যদি জেনে ফেলে, প্রোটেকশন তো পেলামই না, এটা যদি এখন জানে ওই ক্লাব, বা তাহলে তো আমার উপর এমনিতে আরো চাঁদার রেটটা বাড়িয়ে দেবে। তো সেগুলো নানা ধরনের সমস্যা আছে। পুলিশে এখানে একটা ইন্ডিফারেন্ট অ্যাটিটিউড আছে। আপনি যেটা দেখছেন যে মিটিং বিভিন্ন জায়গাতে হচ্ছে ডিস্ট্রিক্ট প্রশাসনে, এগুলো কিন্তু লোক দেখানো একটা মিটিং, এগুলো করতে হয় বলে করে। এটার যে প্র্যাকটিক্যাল যে ইম্প্যাক্ট বা গ্রাউন্ডে যে এটা যে অ্যাপ্লাই হবে সেটা কিন্তু কখনো হয় না। শুধু একটা কথা বলে রাখছি যে আমি তখন কৈলাসহরে ছিলাম, ওখানে একটা হকার যে ধর্মনগর থেকে এসে কৈলাসহরে বিভিন্ন দোকানে মাল দেয়, সে মাল দিল ওর এত বেশি একটা ব্যবসা না, কারণ এরকম অনেকেই দেয়। সে এসে বলছে, স্যার আমাকে প্রায়, এটা 2006 এর কথা, যে আমাকে প্রায় 25,000 টাকার একটা চাঁদা ধরিয়ে দিয়েছে স্যার। আমার পক্ষে 25,000 দূরের কথা, এখন আমার কাছে 5,000 টাকা দেওয়ার মতো সংস্থা নেই, কিন্তু আমাকে একটা ক্লাবে বলছে নাহলে মানে মারবে, ধরবে, আটকে রাখবে, টাকা যতক্ষণ ধরে না পাই। আমি কোনো মতে আপনার এখানে এসছি। আমি আবার একটু অন্য ধরনের, আমি মানে এইসব জিনিসগুলোই আমি সবচেয়ে বেশি ডিল করতে ভালোবাসি আর কি। তো আমি সঙ্গে সঙ্গে ডাকলাম ওই ক্লাবের সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং ট্রেজারার কে। আমি বললাম 3 জন একসঙ্গে আসুন এই থানাতে, এবং উইদিন 10 মিনিটস ইউ কাম। ঠিক কিছু না বুঝে ওরা মোটরসাইকেলে করে চলে এলো উইদিন 10 মিনিটস। তখন আমি বললাম, সামনে আমাদের কালী পূজা আছে থানাতে, আপনাদের ক্লাব থেকে 1 লক্ষ টাকা দিবেন এই চাঁদা আমাদের কালী পূজায়। বলে, স্যার আমাদের এত টাকা করে কি করে দেব, আমাদের ক্লাবের কয় টাকা পুঁজি আছে, কয় টাকা আমরা মানে পাই। একটা হোকার থেকে 25,000 টাকা। এবার দেখুন আপনি কত লোকের থেকে আপনারা টাকা পান, আপনার তো কোটি টাকা ইনকাম আছে মশাই। তখন বললেন, না না স্যার, আমরা ম্যাক্সিমাম 500-200। আমরা এটা কি? তো বলছে, আরে ছেলেরা বোধহয় ছোট জুনিয়র ছেলেরা বলে বোধ। আমি কিছু একদম কথা বলবেন না, আপনি ক্লাব পূজা কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট আছেন, আপনারা জুনিয়রের দোয়া দিয়ে পারেন না, প্রত্যেকের নামে কিন্তু 100 খানে মামলা নেব এখন। তো পরে ওই ওকে ডেকে নিয়ে এখানেই শেষ করলো। তো এইরকম যে কেস টু কেস স্পেসিফিক যে পুলিশের তরফ থেকে অ্যাকশন নেওয়া, সেটা কিন্তু হয় না, না কখনো হয় না। এমনকি পুলিশ অফিসারের বাড়িতে মধ্যে পর্যন্ত উদ্যোগী হচ্ছে। যে পুলিশ নিরুপায়, আপনি বলছেন? না না, পুলিশ একদম নিরুপায়। আপনি, আমি নাম বলবো না, যে কোনো একজন পুলিশ অফিসার, উনি খুব হাই র্যাঙ্কিং থেকে পেনশন গিয়েছিলেন, উনি পেনশন যাওয়ার আগে যখন সার্ভিসে ছিলেন ওই সময় কিন্তু ওনার বাড়ির মধ্যে এই হুজ্জতিগুলো হয়েছিল। আমরা জানি যে উনি কিন্তু কিচ্ছু করতে পারেনি, এবং ওই সময় পুলিশ স্টেশন কিন্তু ওনাকে সাহায্য করেনি। আপনি দেখুন বিভিন্ন পুলিশের বাড়িতে এই পুজো চালার সময় ওদের বাড়িতেও কিন্তু ওই ক্লাব থেকে এসব হচ্ছে। টোটাল ব্যাপারটা হলো যে এটা নিয়ে যেরকম স্ট্রিক্ট একটা এনফোর্সমেন্ট অফ ল বা প্রচলিত আইনে 2-1 জনের মধ্যে যে এক্সটর্শনে মামলা নেওয়া বা ধরুন আরো নানা ধরনের মামলা নেওয়া, সে একটা মামলা আপনি দেখবেন আপনার পূজা কয়টা মামলা হয়েছে, মামলা হবে না, কিন্তু কেস আছে এরকম হাজারে হাজারে কেস আছে যেখানে ক্লাব থেকে গিয়ে। এখন সমস্যাটা সেই জায়গাতে, যে চাঁদার জুলুম বা চাঁদার, এটা নতুন কোনো বিষয় না, এটা চিত্রটা আজকের নয়, এই রূপটা বহু পুরনো, কোনো আমল বাদ নেই। আপনি আপনার সময়ের কথা বলছিলেন, তখন রাজ্যে অন্য আরেকটা কথা বলছিল, কেন হচ্ছে এটা। এই যারা ক্লাবের সেক্রেটারি, প্রেসিডেন্ট থেকে যারা সাধারণ মেম্বার থাকে, এরা কিন্তু এটা একটা সোর্স অফ আর্নিং, নাম্বার 1, এটা একটা সোর্স অফ আর্নিং। নাম্বার 2 হলো, প্রত্যেকটা ক্লাবে যদি আপনি সার্চ করেন ওদের ভাড়ার ঘর বা কোথাও লুকানো জায়গাতে, আপনি হিউজ মদের বোতল পাবেন। এগুলো ওরা টাইম টু টাইম এরা কনজিউম করে, বা দশমীর পরেও এরা কনজিউম করে, এবং এগুলো আমি যেটা বলছি সেগুলো একটা বিরাট অংশ। যে কোনো একজন বিজেপির একজন নেতা একদিন আমাকে বলেছিল, যে কোনো একটা ক্লাবের পুজো, এখানে প্রতিমা বাবদ এত, প্রতিমা বাবদ সবকিছু লেখা আছে, লাস্ট লেখা আছে কিরিং, কিরিং এ 15,000 টাকা। তো বললো কিরিংটা কি? বলে কিরিংটা হলো ওইটা, ওই যে এটা আসবে। তো ইন দা নেম অফ পূজা এরা এটাকে একটা মানে আর্নিং একটা সোর্স হিসাবে মনে করে, বা কিছুদিন পূর্তিবার্তি করবে, ইয়ে করবে, সেই জন্য মনে করে। এই কারণে এখানে থামানো যাচ্ছে না। ঠিক, এখন সমস্যাটা হচ্ছে এই জায়গাটাতেই, যে এখন 10-এর থেকে চাঁদা নিয়ে পুজো করা, আনন্দ করা,
সেটা মেনে নেওয়া যায় এবং যুগ যুগ ধরে সেভাবেই চলছে, সেভাবেই উঠছে। কিন্তু যখন সেটা মানে মাথার উপর দিয়ে যায়, জল যখন মাথার উপর দিয়ে গড়ায়, তখন সত্যি সাধারণ মানুষ যখন আতঙ্কগ্রস্ত হয় তখন অবশ্যই প্রশ্ন ওঠে। শিশিরবাবু, এই যে ব্যাপারটা বলা হচ্ছে যে এই ধরনের ঘটনা সবসময় হচ্ছে, সবসময় হয়, যেগুলো বলছিলেন যে পুলিশের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে যেগুলো আদেশ দেওয়া, নির্দেশ দেওয়া হয়, সেগুলো সবকিছুই জাস্ট লোক দেখানো, এগুলো আলটিমেটলি কোনোটাই কাজে আসে না। আমরা দেখেছি যে ইভেন মুখ্যমন্ত্রী কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন চাঁদার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী কিন্তু উনি কড়া ভাষায় বলেছেন যে একটা কঠোর ব্যবস্থা নেওয়া হবে যারা এই ধরনের চাঁদার জুলুম করছেন। এখন সমস্যা হচ্ছে যে চাঁদা আদায় যারা করছেন বা চাপ দিয়ে জোর করে যারা চাঁদায় করছেন, তাদের বিরুদ্ধে কি মানে এটা কি এক্সটর্শনের মধ্যে পড়ে না? যেন নন্দবাবু বলছিলেন যে এক্সটর্শনের কথা বলছিলেন, তাহলে এত মামলা এত কম হয় কেন? মামলা প্রথমত হচ্ছে এই যে চাঁদা নেওয়া, এটা অবভিয়াসলি এক্সটর্শন, ঠিক আছে? অর্থাৎ জোর করে চাঁদা নেওয়া। কেউ যদি স্বেচ্ছায় টাকা দেন সেটা এক্সটর্শনের পর্যায়ে পড়ে না, কিন্তু জোর করে যে কোনো ব্যক্তির কাছ থেকে চাঁদা নেওয়াটাই হচ্ছে এক্সটর্শন। এখন রসিদ ধরিয়ে চাঁদা নেওয়া, তো কাজেই এই যে চাঁদা নেওয়ার বিষয়টা কেন কেস হয় না, রঞ্জনবাবু নিজে বলেছেন, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, কেস হয় না কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে যিনি ব্যবসা করেন তার প্রথম হচ্ছে গিয়ে যে আমি জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করে কি করে বাঁচবো, আমি এলাকায় ব্যবসা করতে হবে, সুতরাং আমি কম্প্রোমাইজ করি, যেখানে 20,000 টাকা চেয়েছে আমি অ্যাটলিস্ট 5, 6, 7 কিংবা 10 যা পারি করি। কিন্তু তার একটা ব্যতিক্রম চিত্র আছে আমার কাছে। আমি যে এলাকায় বসবাস করি, আমার এলাকায় একটা সময় ছিল, বিশেষত 94-5 পর্যন্ত ছিল, যে প্রত্যেকটা ক্লাব, এই আমার এলাকাতে ধরুন 4-5টা ক্লাব আছে, প্রত্যেকটা ক্লাব একটা ক্লাব আরেকটা ক্লাবের মধ্যে চাঁদা আনতে যেত। আচ্ছা। এবং সেইখানে তখন চাঁদা নিয়ে একটা ক্লাবে ক্লাবে মারপিট হতো। এইরকম চাঁদা আনতে যাচ্ছে না, এই তো ক্লাব থেকে প্রত্যেকটা ক্লাব একটা ক্লাব, সাপোজ ধরুন আমি ভাতৃসংঘ এলাকার লোক, পাশের পাড়া হচ্ছে অন্য একটা ক্লাবে যাচ্ছে, অন্য ক্লাবও আমার পাড়ায় আসছে চাঁদা নিতে। এই যে চাঁদা নিতে আসতো, এর ফলে কি হতো, একটা ঝামেলা হতো, ক্লাবের 2 ক্লাবের সদস্যদের মধ্যে ঝামেলা হতো, পূজার পরে দেখা যেত একটা মারপিট চলছে। আচ্ছা, সেই জায়গাটা থেকে একটা উত্তরণ ঘটেছে। উত্তরণটা হচ্ছে যে এই সমস্ত ক্লাবগুলি মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে কেউ কারোর টেরিটোরিয়াল এরিয়ার বাইরে যাবে না। একটা প্রত্যেকটা ক্লাব, আমার ক্লাবের একটা টেরিটোরিয়াল এরিয়া আছে, ফলে বর্তমানে অর্থাৎ 2096 থেকে 2025 অব্দি যে পুজো হচ্ছে, তার মধ্যে আমার এলাকায় অন্য ক্লাবের লোকেরা আসে না, আমরা শুধুমাত্র ক্লাব এলাকার লোকেরা ক্লাবের চাঁদা দিই। একটা ক্লাবের জন্য। 2 হচ্ছে আমাদের ক্লাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লোকের আয় অনুযায়ী স্ল্যাব করে দেওয়া হয়েছে দীর্ঘদিন যাবত, সেটা থেকে 10% বাড়ে, সেই অনুযায়ী চাঁদা নিই। এখন সেটার ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে এই যে কাজটা, এই কাজটা কোনো প্রশাসন এসে করেনি, এই কাজটা এই এলাকার লোকেরা করেছে। সিমিলারলি সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে জনসচেতনতাটা দরকার, যে আমরা এক্সটর্শনে যাব না। কারণ হচ্ছে দেখুন, চাঁদা আদায় করে এখন মানে মানুষের কাছ থেকে জোর করে চাঁদা আদায় নিয়ে পুজো করাটা, এটা কখনোই ধর্ম নয়। ধর্ম হচ্ছে আমার যে রোজগার তার থেকে আমি একটা অংশ আমার ধর্মের জন্য ব্যয় করব, সেটাই হচ্ছে ধর্ম। সেটা হচ্ছে পুজো করারও মানে শাস্ত্রীয় নিয়ম। এখন আমি লোকের থেকে জোর করে এনে এসে পুজো করবো, এটা তো ডাকাতদের মতন হলো। ডাকাতরা ওই কালী পুজো, আমরা সাহিত্যে পড়েছি, ডাকাতরা কালী পুজো করতো, লোকের থেকে ধন সম্পদ লুট করে একটা অংশ দিয়ে কালী পুজো করতো, বাকি অংশটা তাদের হ্যাঁ। তাহলে তো ডাকাতদের সঙ্গে এই এখন যারা আপনি শুরুতেই বলেছেন চাঁদা দস্যু বা চাঁদা সুর যাই বলেন, তো তাদের কোনো তফাৎ নেই। তো তার জন্য ভগবতী দুর্গা আসছেন, তো যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ভালো। সেই ভগবতী দুর্গা তো প্রশাসনের মধ্যে দিয়ে কাজ করতে হবে। একদম, তা তো অবশ্যই প্রশাসনই, অবশ্যই দুর্গা যদি কিছু করতেও চান সেটা প্রশাসনের মাধ্যমেই করতে হবে। একদম খুব সুন্দর কথা বলেছেন। কিন্তু এখানে একটা কথা বলি, আপনি আপনার এলাকার যে এই যে এরিয়ার কথা বললেন, যে একটা নির্ধারণ করা, এরিয়া নির্ধারণ করা, এগুলো আমরা শহরে বা বিভিন্ন আগরতলা রাজধানী হোক বা বিভিন্ন শহর অঞ্চলগুলো, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার গুলোতে আমরা দেখি। কিন্তু গ্রামে গঞ্জে সেই অর্থে এইভাবে কোনো ডিমার্কেশন নেই যে এই ক্লাবের এতটুকু, যেটা রঞ্জনবাবু শুরুতে বলছিলেন, অনেক এলাকাতেই নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যদি শহর এলাকাতে চাঁদা তোলার বা চাঁদা দাবি করার একটা ধরন দেখি, সেটা নরমে গরমে, তার জন্যই বলা হয় যে কোনো জায়গায় নরমে হয়, কোনো জায়গায় গরমে হয়। যে হকারের কথা নন্দনবাবু বলছিলেন, এই ধরনের যারা হকারি করে বা এই যে বিভিন্ন কোম্পানির যে সেলসম্যান যারা গাড়ি নিয়ে ডেলিভারি ভ্যানগুলো নিয়ে বের হয়,
তারা এরকম হয়তো কয়েকটা মানে 15-20টা ক্লাব পেরিয়ে যেতে হয় তাদের ব্যবসা করার জন্য। এখন প্রত্যেক ক্লাবকে যদি 5-10 হাজার করে দিতে হয়, তাহলে একটা হকার বা একটা সেলসম্যান বা ডেলিভারি ভ্যান কত টাকা রোজগার করে তার কোম্পানির জন্য? সবাই তো আর মাল্টিন্যাশনাল কোম্পানি নয়, কিন্তু যখনই সেলসম্যান দেখা হচ্ছে রসিদ কাটা হচ্ছে এক। এই যে আর শহরে যেটা হচ্ছে, আপনি যেটা বলছিলেন 10%, আমরা প্রত্যেক বছরে যে 10% এটা কতটা সমর্থনযোগ্য শিশির বাবু, যে এই যে প্রত্যেক বছর 10% চাঁদা বাড়ছে, সবার রোজগার কি 10% বছরে বাড়ছে? এটা 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 কি আমরা ধরে নিতে পারি? যদি তাহলে যে একদম সবাইকে, আর এই যে কার কত রোজগার সেটা যদি সরকারি চাকরি না করে, তাহলে আমরা কি করে বুঝতে পারছি? এটা কি করে আপনারা বোঝেন সেটা একটু জানার ব্যাপার আছে। এটা যেমন আমার এলাকায় যারা বাস করেন তাদের অনেকেই লোক আছেন বিজনেস করেন, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং যেটা হচ্ছে সেটাকে বেস করে মোটামুটি একটা আইডিয়া ধারণা করে। অ্যাকুরেট তো কখনোই বলা যাবে না যে অমুক পরিবারের এত টাকা রোজগার, একদম। তবে একটা মোটামুটি তার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা দেখে একটা বেস করা হয়। আর যারা চাকরি করেন তাদের যে স্টেজে চাকরি করেন সেটাকে ধরে একটা বেস করে মোটামুটি ঠিক করা হয়েছে। ওকে নন্দবাবু, এই যে মানে ভয়টা মানুষ, আপনি যেটা বলছিলেন যে চাঁদার জুলুমটা সহ্য করে মানে কিছু বলছে না, এই ভয়টা কিসে? এটা কি সমাজের চাপ, মানে এটা নাকি মানে এটা প্রশাসনের সহায়তা না পাওয়ার একটা মানে আতঙ্ক? ভয়টা অনেকটাই। দেখুন, পুজো এলে সবাই একটা আত্মীয় স্বজন নিয়ে একটা আনন্দে মেতে উঠে, কিন্তু সেই আনন্দটা পুরোটাই নষ্ট হয়ে যায় যদি কারোর বাড়ি থেকে যদি কোনো ধরনের হুমকি বা অসম্মান বা কোনো ধরনের যদি অ্যাসল্ট করে, তাহলে কিন্তু পুরো পুজোটাই মাটি হয়ে যায়। তো একটা তো হলো যে এই যে অসম্মানের একটা ভয় থাকে, যে হয়তো কিছু গালিগালাজ করবে বা কোনো একটা কিছু করবে, সেটা একটা বিশাল ভয় থাকে। ইন্ডিভিজুয়াল যেটা থাকে যে হয়তো বা বাড়িতে হুজ্জতি করবে, বা হয়তো রাস্তায় বেরোতে গেলে বাড়ির কাউকে মানে বাজে কথা বলবে বা কিছু করবে, দেখবেন নানা ধরনের ইয়ে থাকে। আরেকটা থাকে ফিজিক্যাল অ্যাসল্টের, যে আমি যদি টাকাটা না দিই হয়তো কখনো ইয়ে করবে, আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করে দেবে। তো ভয়টা একটা তরফে না, সেটা অনেক সময় যেটা আমি বললাম যে প্রশাসনের তরফ থেকে, ধরুন প্রশাসন আমাকে শেল্টার দিল, দেওয়ার পরে কি হবে, প্রশাসন আমাকে শেল্টার দেওয়ার পরে কদিন প্রশাসন আমাকে শেল্টার দেবে? প্রশাসন একটা সময় হতো আমাকে আর শেল্টার দিল না, মানে শেল্টার দেওয়ার মানে ইন্ডিভিজুয়ালি আমাকে দিল না, ওরা এসে তখন আমাকে ধরলো, মারধর করলো। আমি থানাতে গেলাম, থানাতে গেলেই যে আমার কেস শেষ হয়ে ওদের বিরুদ্ধে যে অ্যাকশন হয়ে যাবে তার কিন্তু কোনো ঠিকানা নেই। এসব নানা কারণে মানুষ অসহায়। পুজো এলে অনেকেই আতঙ্কে ভুগে, মানুষ এভাবে চট করে কি করে পুজোটা এসে গেল। কদিন আগে আসলে পুজোর পুরোটা আনন্দই নষ্ট করে দেয় এইসব চাঁদা দস্যুরা, এসব। এবং একটা জিনিস হলো, আপনি ভদ্রলোক, আপনাকে যদি কেউ একটা কটু কথা বলে, সেটার এফেক্ট কিন্তু আপনাকে একদিনে শেষ হয় না, সেটা আপনার 2-3 মাস থাকবে। এবং পুজোটা এলে তখন আপনার কিন্তু এটা মনে পড়বে যে গত পূজাতে আমাকে এরকম ধরনের অসম্মান করা হয়েছিল, সেই আতঙ্ক কিন্তু আপনার এই পুজোতেও থেকে যাবে। তো সব দিক দিয়ে এইসব চাঁদা দস্যুদের বিরুদ্ধে যে আইনটা, সেটা একটা তো আছে আপনার যে অ্যাডভোকেট যেটা বললেন যে এক্সটর্শনের যে ব্যাপারটা, এটা আমি একটা কথা বলছি যে প্রত্যেকটা ক্লাবকে কতগুলো নিয়মের মধ্যে মানে বাইন্ডিং করা উচিত। কিরকম বলছি, কোন একটা ক্যান্ডিডেট যেমন কোন একটা জায়গাতে যদি ভোটে দাঁড়ায়, ওকে কিন্তু ওর যে এক্সপেন্ডিচার, এটা এক্সপেন্ডিচার একজন অবজারভার থাকে, আচ্ছা, ওনাকে কিন্তু ডেইলি হিসাব দিতে হয় যে এত টাকা এসছে, ওখান থেকে এত টাকা এসছে, এবং এটা একটা হিসাব হয়। এদেরও যদি এভাবে কিছু বাইন্ডিং করা যায়। নাম্বার 2 হলো, কিছুদিন আগে চালু করা হয়েছিল ওদের যে স্লিপটা পুজোর চাঁদার, এখানে পুলিশ স্টেশনের ওসিও একটা সই দিয়ে দেবে, একটা পাশে আর কি, তো দিলে যাকে দেবে সেটা ওখানে একটা ওসিরও একটা সই থাকবে, ওর ইয়ে যে সম্মতি। হ্যাঁ, এগুলো আমি দেখেছি, এখন আছে কিনা আমি জানি না। তো সেখানে আরেকটা বলা হয়েছে যে তুমি যেটাই করবে তুমি প্রিন্টেড বের করবে, অর্থাৎ তুমি 50 টাকা, 100 টাকা, 500 টাকা যেটাই করবে, হ্যাঁ, তাতে কি হয়, চট করে যে একজনকে 5,000 টাকা লিখবে সেটা কিন্তু পারবে না, কারণ ওকে প্রিন্টেড দিতে হবে এবং ওই হিসাব অনুযায়ী। কিন্তু যদি একটা এরকম এক্সেপশন হয় যে আরেকটা ব্যাপারে দিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু ওর মধ্যে পুলিশ স্টেশন সিরিয়াস একটা অ্যাকশন নিতে পারে। আচ্ছা, তো এগুলো যে স্ট্রিক্টলি এটাকে এনফোর্স করা, সেগুলো কিন্তু হচ্ছে না। কিন্তু এগুলো যেগুলো আপনি দেখছেন যে এখানে মিটিং হয়েছে, এই সব ক্লাব মেম্বাররা এসছে, এখানে এসছে সব ক্লাব মেম্বাররা এসছে, এত এত বড় বড় কথাবার্তা আছে, এগুলো তো রুটিন কথাবার্তা প্রত্যেকটা বছরে হয়। তাহলে এই যে চাঁদার জুলুমের কমপ্লেন গুলো আসে কেন, মানুষের মধ্যে আতঙ্কটা কেন? আসলে
একটা ব্যাপার যে মানুষই জানে যে প্রশাসন আমাকে প্রোটেকশন দিতে পারবে না বা দেবেও না, সেরকম প্রোটেকশন আমাকে দেবে না, যেরকম প্রোটেকশন আমার দরকার সেটা দেবে না। ধামকা বাজতে একটু হয়তো আমাকে বলবে বা কেউ কেটাকে বলবে এই এটা করিস না সেটা করিস না, কিন্তু ও তাতে কিছু হবে না। দেখা যাবে যে সে পরবর্তী সময়ে আফটার পূজা আমার মধ্যে প্রতিশোধটা নেই। তো এখানে মানুষের সবচেয়ে বড় অসহায়তা। তাহলে এখানে আমরা সমাজের চাপের থেকে বড় ব্যাপার হচ্ছে তাহলে এখানে প্রশাসনের কাছ থেকে সহায়তা না পাওয়ার যে আশঙ্কাটা, মানে সেই আতঙ্কটাই মানুষকে বেশি। সেরকম প্রশাসন থেকে কোনোদিনও ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে হেল্প করতে পারবে না, কিন্তু একটা কথা বলে না কিতা ঝিকে মেরে কাকে ইয়ে দেওয়া, প্রত্যেকটা ল এর একটা ইনডাইরেক্ট ইম্প্যাক্ট আছে প্রত্যেকটা আইনের। সেই আইনটা কঠোরভাবে যদি একজন দুজনের উপর অ্যাপ্লাই করা যায় তাহলে একটা স্ট্রং মেসেজ যায়, সেই মেসেজটা এখনো প্রশাসন দিতে পারছে না। ঠিক কড়া অ্যাকশন একজন দুজনের বিরুদ্ধে, তাহলে এটাকে দিলে বাকিরা হয়ে যায়। এমনি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি প্রোটেকশন দেওয়া সম্ভব নয়, কিন্তু আমি যদি 2-3 জনের মধ্যে একটা এক্সাম্পলারি যদি কোনো একটা অ্যাকশন নিয়ে নিই তাহলে এটা কিন্তু একটা প্রত্যেক জায়গাতে একটা স্ট্রং, এবং এটার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু অনেক বেশি একটা মানে ডাইমেনশন হবে, লার্জার ডাইমেনশন। শিশিরবাবু, আমাদের এই মানে সম্প্রতি ঘটনা ঘটেছে, বিশালগড়ে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন, এবং কুমারঘাটে একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন। বিশেষ করে কুমারঘাটে ঘটনা এবং বিশালগড়ের ঘটনা যানবাহন চালকদের সঙ্গে হয়েছে, সেখানে যানবাহন চালকরা প্রতিবাদও করেছে এবং সেখান থেকে যানবাহন থেকে মাল নামিয়ে নেওয়া হয়েছে। আবার কুমারঘাটে তাদের ওপর অস্ত্র নিয়ে হামলা করা হয়েছে, মারপিট করা হয়েছে তাদের, যেহেতু তারা সেটা কমপ্লেন করতে গেছে বা কমপ্লেন করেছে। সেই মুহূর্তের জন্য তাদেরকে পুলিশ বুঝিয়ে সরিয়ে দিলেও পরের দিন তাদেরকে আবার আক্রমণের মুখে পড়তে হয়েছে, বিশেষ করে লরি চালকরা। তো এই জায়গাতে কি মনে করেন এখন মানুষ এটা কি এভাবেই দিনের পর দিন চলবে? মানে প্রতিবাদের ভাষা কি তাহলে সমাজের চাপে বা প্রশাসনিক সহায়তা পাবে না বলে সে চুপ হয়ে যাবে? দেখুন, আমি এখানে আসার যখন এই টপিকসটা আপনারা মানে বেছে নিয়েছেন শুনছি, তো এইটা খুব গুরুত্বপূর্ণ সময়ে একটা আলোচনা। ফলে আমি একটু নিজেকে করার জন্য আমি একটু সার্চ করে দেখছিলাম যে কোথায় কোথায় এই ধরনের ঘটনাগুলি ঘটছে। তো দেখলাম শুধু মানে বিশেষত এই মুহূর্তে এই ঘটনাগুলি বিশালগড়, কাঞ্চনপুর, চুড়াইবাড়িতে ঘটনা, পুলিশের কাছে রিপোর্ট হয়েছে এই ঘটনাগুলি, সবচেয়ে মজার ব্যাপার। কিন্তু তা সত্ত্বেও এই ঘটনাগুলোর সাথে কেউ অ্যারেস্ট হয়েছে এরকম কিছু আমি দেখতে পাইনি। তো ফলে দেখা যাচ্ছে যে প্রশাসন এখানে খুব একটা অ্যাকশন নিচ্ছে না। এটা দুটো কারণেই হয়। একটা হচ্ছে যারা এই চাঁদা চাইছে বা এই ঘটনাগুলির সঙ্গে যুক্ত আছে তাদেরকে আইদার কোনো না কোনো শিবির থেকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, যে কারণে পুলিশ তাদের এগেইনস্ট অ্যাকশন নিতে ভয় পাচ্ছে, কিংবা মানে প্রশাসনিক কোনো নির্দেশ তাদের পুলিশকে দেওয়া হচ্ছে না সেইভাবে যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নাও। কারণ অ্যাকশন যদি না নেয় পুলিশ, এই ধরনের ঘটনা ঘটছে, আমরা পত্রিকায় দেখছি, আমরা জানছি ঘটনা ঘটছে, আমরা নিন্দা করছি যে এই ঘটনা না ঘটুক, আমরা চাইছি যে সমাজের মানুষ সচেতন হোক, এই ঘটনাগুলো না ঘটুক, মানুষ যেন পুজোর সময় যে লোকটা বাইরে থেকে আসছে লরি নিয়ে, যে লোকটা সবজি নিয়ে একটা বিভাগ থেকে আরেকটা বিভাগে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে সোনামুড়ায় যাচ্ছে সবজি নিয়ে, তাকে মাঝ রাস্তায়, সে যে কোনো ধর্মের মানুষ হতে পারে, তাকে মাঝ রাস্তায় আটকে আমি তার কাছ থেকে, একজন লরি চালকের কাছ থেকে 5,000 টাকা চাইবো, না দিতে পারলে তার মাল নামিয়ে রাখবো, এটা তো কোনো সভ্য সমাজের আইন হতে পারে না, সভ্য সমাজের ব্যবস্থা হতে পারে না। ঠিক, মানে এখানেই প্রশ্ন জাগে যে পুলিশ কি স্বতঃপ্রণোদিত ভাবে এফআইআর বা কেস নিতে পারে কিনা। কারণ নীরবা যেটা বলছিলেন নন্দনবাবু, সেটাকেও তো আমরা অস্বীকার করতে পারি না। কারণ এই উৎসবের মুখে সবাই যখন উৎসবমুখী থাকে, তখন আপনি যখন একটা কেস করলেন, যে হয়তো চাঁদাদস্যু তার পরিবারে একটা আঘাতপ্রাপ্ত হলো, কেন তার আপনার কমপ্লেনের এগেইনস্টে তার পরিবারের মানুষটা হয়তো অ্যারেস্টেড হলো, এবং তার প্রতিশোধ এবার পরে নেওয়া হবে, এবং একটা সংস্থার বিরুদ্ধে একটা যাবার সাহসটা তো মানুষ জোগাতে পারে না। কাহা তাক জোগাবে? শুধু সবাই এখানে সমাজেও বলবে, অনেকেই বলবে একটু চাঁদার জন্য এত কিছু একটা কেস করে দেওয়া হলো, বা পুজোর মুখে ছেলেটা অ্যারেস্ট হয়ে গেল। এখন ব্যাপারটা থেকে আমরা বেরিয়ে আসবো কি করে? আমরা কোথায়, সমস্যাটা ঠিক কোন জায়গাটাতে? আমরা কি বুঝতে পারছি না যে উৎসবটা সবার? হ্যাঁ, উৎসবটা এখানেই প্রশ্ন হচ্ছে। দেখুন, আমাদের সমাজ ব্যবস্থায় পুলিশিং বা আইন কেন রয়েছে? এগুলো রয়েছে কন্ট্রোল করার জন্য। অর্থাৎ আমাদের প্রবৃত্তি হতেই পারে যে আমি অমুকের থেকে, কারণ
এখন হচ্ছে পুজোটা কোন জায়গায় গেছে, একসময় যেটা পুজো ছিল এখন একটা শিল্পের পর্যায়ে চলে গেছে। শিল্পের পর্যায়ে গেলে কি হয় যে আমি আমার এলাকার পুজোটাকে কত টাকা, আমি লাখোয়ারি বাজেট করতে হবে, আমাকে পুজোটা কত সুন্দর করে করতে হবে, কতটা আমি আলোকসজ্জা করলাম, কত টাকার আমার বাজেট হলো, এই যখন প্রতিযোগিতা, সেখানে তো টাকা আমাকে, আমার স্বাভাবিকভাবেই প্রত্যেকটা এলাকার নির্দিষ্ট একটা লোকের আমি জানি, তো আমি কোত্থেকে টাকা আনবো, টাকা আনতে হবে আমাকে স্কুইজ করে অন্যদের থেকে আনতে হবে। তাহলে এই যে লাখোয়ারি প্রতিযোগিতা শিল্পের এইটাকে যদি নিয়ন্ত্রণ না করা যায় এই ধরনের গুলি চলবেই। আর সেইখানে প্রশাসন বরং অনেক সময় বাহাবা দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমার তো শিল্প করতে হবে অর্থাৎ পুজোটা আরো বেশি করে করতে হবে। ঠিক কাজে প্রশাসনকে এই জিনিসটাতে উদ্যোগ নিতে হবে। যদি প্রশাসন উদ্যোগ না নেয়, মানুষের মধ্যে যদি অর্থাৎ একটা ক্লাব সে নিজে নিজে করে ফেলছে এরকম ভাবলো, ক্লাবগুলোর উপরে অর্থাৎ এটার জন্য রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, নাগরিকদের সদিচ্ছা থাকতে হবে এবং প্রশাসনিক চাপ থাকতে হবে, তবে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। ক্লাবগুলোকে আমি একটা কথা বলছি, ক্লাবগুলোকে যখন রেজিস্ট্রেশন দেয় তখন কিন্তু বিভিন্ন ধরনের কন্ডিশন দেওয়া হয়। কে দেখে সব কন্ডিশন গুলো? এই যে হিন্দু ধর্মকে অন্য ধর্মের লোকজন কেন এত নানা ধরনের এটা নিয়ে কথা উঠে, সেটা উঠে অস্বীকার করার উপায় নেই। অন্যান্য ধর্মের লোকেরা নানা ধরনের অনেক সময় হিন্দু ধর্ম নিয়ে কথা বলে। আমি 3 বছর আগরতলাতে ছিলাম, এই নিউজ ত্রিপুরা বলে এটাকে, ওই যে সুরজিৎ এরা আমাকে জজ করেছিল আগরতলা শহরে। পরপর কনসিকিউটিভ 3 ইয়ার্স আমি জজ ছিলাম। বিভিন্ন প্যান্ডেল ট্যান্ডেলে গিয়ে আমি রাজকীয় এসব এই যে প্যান্ডেল ট্যান্ডেল দেখে, তো এখানে দেখি যে মার মূর্তির দিকে কারোর নজর নেই, শুধু নজর আছে এই যে প্যান্ডেলটা কত টাকা দিয়ে করা হয়েছে, কিরকম আলোকসজ্জা করা হয়েছে সেগুলো নিয়ে। এইভাবে এই যে একটা আনহেলদি কম্পিটিশন বিটুইন ক্লাবস, তার পুরোটাই কিন্তু ওজনটাকে মানে সাধারণ মানুষের উপর যাচ্ছে। কারণ এরা যে এত আলোকসজ্জা বা এত যে টাকা, সাধারণ মানুষ না, সেই ব্যবসায়ী বা ব্যবসায়ী ধরে আমি সাধারণ মানুষের মধ্যে তো এদের ধরছে। আর 2 নম্বর হলো যে বিশালগড়ে দেখুন সংখ্যালঘু এলাকা আছে, বিশালগড়ে প্রচুর সংখ্যালঘু এলাকা আছে, এবং এই যে সংখ্যালঘু এলাকার লোকজন কিন্তু বিভিন্ন ধরনের রানিং বিজনেস করে, অর্থাৎ গাড়িতে নিয়ে এখান থেকে মাল নেওয়া বা অনেক সময় এই যে লাইফ স্টক এগুলো নিয়ে ব্যবসা করে। এখন একটা অন্য ধর্মের লোক সে আমার দুর্গাপূজার চাঁদা নাই দিতে পারে, তার ইচ্ছা, আমি দেব না। আমাকে যদি কোনো মুসলিম বলে মাজারের জন্য আপনি 50,000 টাকা আমি দেবো, আমি বলবো না, আমি মানে ইসলাম ধর্মের নয়, আমি দেব না, আমার ইচ্ছা, আমি দিলে দিতে পারি, নাও দিতে পারি। এখানে যদি আপনি জুলুম করেন তাহলে এটা কিন্তু একটা লার্জার মানে ল অ্যান্ড অর্ডার বা পাবলিক অর্ডার ক্রাইসিস হয়ে যেতে পারে। এবং সেটা কিন্তু প্রশাসনের নজর রাখা উচিত, যে বিশেষ করে যে মাইনরিটি ইনফেস্টেড যে এরিয়াগুলো আছে সেখানে কোনো অবস্থায় যাতে পুজো নিয়ে জুলুমবাজি না করা হয়। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে 33,000 সামথিং পুজো হয়, ও যখন দেখেন সেম রোগটা কিন্তু ওখানেও আছে। অন্তরালে থাকে সবসময় একটা অবৈধভাবে রংফুল গেইন, মানে অবৈধ উপায়ের জন্য। উৎসবটাকে কেন্দ্র করে কিছু টাকা রোজগার করে। হ্যাঁ, বাংলাদেশে প্রত্যেকটা পুজো কমিটি ধরুন প্রায় 70% পুজো কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার এরা হলো মুসলিম। পুজোটা হচ্ছে কিন্তু হিন্দুদের, শুধু ব্রাহ্মণের থাকে ব্রাহ্মণে পুজো করবে, বাকি এই যে নাচ গান করা, হিন্দি গানের সঙ্গে নাচ গান করা, সবকিছু করা কিন্তু মুসলিম ছেলেরাই করছে। এখন এই যে এটা একটা সোর্স অফ অ্যামিউজমেন্ট, একই সঙ্গে যে যারা উদ্যোক্তা তাদের কিন্তু সোর্স অফ ইনকাম। এই যে জিনিসটা যে কত সত্য আপনি দেখুন, এই যে ভারতরত্ন ক্লাবের আপনাদের এখান থেকে আমার একটা সাক্ষাৎকার নিয়েছিলেন, এই যে ভারতরত্ন ক্লাবে, তখন আমি একটা কথা বলেছিলাম যে ভারতরত্ন ক্লাবের মধ্যে ক্লাবের মেম্বারশিপ নিতে গেলে টাকা লাগে, এরা বিভিন্নভাবে নেগোসিয়েশন করে, এই করে সেই করে অবৈধভাবে এরা প্রচুর টাকা রোজগার করে, এবং ওইটাকে মানুষের চোখে একটা আড়াল করার জন্য এদের এই যে অবৈধ কীর্তিকলাপ এবং উপার্জন, তারা পুজোটাকে একটা জাঁকজমক ভাবে করে, সেটা একটা অনেকটা ফ্র্যাকশন, তাদের টোটাল যে অবৈধ উপায়ে ইনকাম করে তার একটা ফ্র্যাকশন মাত্র খরচ করে মানুষের দৃষ্টিটা এদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। ভারতরত্ন ক্লাব এরকম ম্যাক্সিমাম ক্লাবের কিন্তু একটা অবৈধ ইনকাম আছে, সেটা টোটাল টাকাটাই আসে সাধারণ জনগণ, নিরীহ জনগণ, এলাকার লোকজন, ভদ্রলোক তাদের থেকে আসে, ব্যবসায়ী তাদের থেকে আসে, যারা সংঘবদ্ধভাবে
কোনদিন হতে পারে না, প্রতিবাদও করতে পারে না। আরেকটা হলো নাগরিক সমাজ, তথাকথিত নাগরিক সমাজ। এই যে কোনদিন শুনেছেন যে প্যালেস্টাইনে কোনো ঘটনা হলে এখানে মিছিল বের হয়, এখানে কিন্তু এই যে নাগরিকদের উপর এত ধরনের যে অত্যাচার পুজোর সময় কারা দাঁড়াবে? হ্যাঁ, এরা নাগরিক সমাজ কখনো মিছিল করে বেরিয়েছে আগরতলা শহরে? না, আগরতলা বেরিয়েছে কখনো না। এখানে প্রশ্ন, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। আপনি শিশির বাবুর মন্তব্য চাইব। শিশির বাবু, এই যে চাঁদা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, আপনারা দুজনেই বলছেন এটা অবশ্যই মেনে নেওয়ার, না মেনে নেওয়ার মতো একটা ঘটনা, কিন্তু পুজোও হতে হবে, চাঁদাও লাগবে, সবাই চাঁদা দেবে এবং সবার চাঁদা নিয়ে পুজো হবে। এটাই পরম্পরা, এটাই রীতি, এটাই আমাদের সংস্কৃতি। কিন্তু চাঁদা যখন জোর করে এক্সটর্শন করা হয়, জোর করে চাঁদা জুলুম করে যখন নেওয়া হয়, তখন সেটা আর পুজোর আনন্দ থাকে না। তাহলে এই প্রতিবাদ কারা করবে, কারা মানুষের পাশে দাঁড়াবে? কারণ মানুষই তো মানুষকে ঠকাচ্ছে, মানুষই তো মানুষের উপর জুলুম করছে, এখানে প্রশাসনের নীরব। তাহলে কে আসবে এগিয়ে? শিশিরবাবু, আপনার কি মনে হয়? নিজ নিজ এলাকার যারা, প্রত্যেক যেখানে এই জুলুমবাজিটা হচ্ছে সেই এলাকার যারা অভিভাবক আছে, সেই এলাকার যারা বুদ্ধিজীবী অংশের মানুষ আছে, অর্থাৎ এবং যাদের সেই এলাকার লোকেরা যাদের কথা শুনবে মনে করে, তাদেরকে এগিয়ে আসতে হবে প্রথমত। এবং অবশ্যই প্রশাসনকেও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে এবং রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। কারণ এই রাজনৈতিক কথাটা কেন বলছি, কারণ আমাদের দেশে দেখা গেছে যে প্রত্যেকটা অনুষ্ঠান রাজনীতিকে বাদ দিয়ে হয় না। ফলে রাজনৈতিক দলগুলিরও, যে কোনো দলই থাকুক, যখন যে ক্ষমতায় থাকবে তাদেরও একটা সদিচ্ছা থাকতে হবে, কারণ তাদের সদিচ্ছাকে বাদ দিয়ে একটা সদার্থক ভূমিকা, আদারওয়াইজ তারা প্রোটেক্টেড হয় সেইভাবে। ঠিক। এখন চাঁদাবাজদের বিরুদ্ধে মাঠে নামা, মানে মাঠে নেমে প্রতিবাদ করাটাই তো একটা ঝুঁকি হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এখন সমাজ তাহলে কি মানে মাথা নিচু করে নিয়েছে? আমরা কি সেটাই ধরে নেব এখন? কারণ প্রশাসন কিছু করছে না, সাধারণ মানুষের প্রতিবাদ করা একা, এখন সে কি প্রতিবাদ করবে? একটা সংস্থার বিরুদ্ধে, একটা সংগঠনের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করবে? পুজো উদ্যোক্তা যারা রয়েছেন তারা বিশাল অঙ্কের অনেক মানুষ থাকেন একসঙ্গে, তাহলে কি আমরা ধরে নেব সমাজ মাথা নিচু করে নিয়েছে? ওকে, এখন আমরা অবশ্যই চাঁদা নিয়ে তো কথা বলছি, চাঁদার দিকটা একটা দিক রয়েছে, মানুষ আতঙ্কে থাকে এবং এটা অস্বীকার করা জায়গা নেই। আমাদের দুজন আজকে যিনি বিশেষজ্ঞরা রয়েছেন ওনারাও বলছেন, গ্রাম হোক কিংবা শহর, রাস্তা হোক কিংবা বাড়ি, দোকান হোক বা ব্যবসা প্রতিষ্ঠান, সবখানে কিন্তু চাঁদার একটা ভয় আতঙ্ক কাজ করে। তবে সব জায়গায় কিন্তু একই রকম পরিবেশ নয়, ব্যতিক্রমী সব জায়গায় আছে। কিছু কিছু এলাকায় আছে যেখানে মানুষ স্বেচ্ছায় চাঁদা তোলে এবং চাঁদা দান করে এবং সেই দানেই পুজো হয় এবং সেখানে খুব সুন্দর করে মানুষ, যেখানে সবাই একসঙ্গে আনন্দ করে, সেই পুজো খুব সুন্দর হয়, এটাই কিন্তু অনেকেই মনে করে। তবে পাশাপাশি বিকট শব্দ বাজিয়ে রাত জেগে উল্লাস, ছোট শিশু, বয়স্ক মানুষ, অসুস্থ রোগী, কেউই রেহাই পাচ্ছে না। পুলিশ মাঝে মাঝে কাগজে কড়াকড়ি বিজ্ঞপ্তি দিয়ে জারি করলেও বাস্তবে তার প্রভাব শূন্য, বরং উৎসব চলছে এই যুক্তিতে সব বর্বরতাকে বৈধতা দেওয়া হয়। এটা উৎসব না অপসংস্কৃতির উদযাপন? নন্দবাবু, এই যে উৎসব শব্দটিকে ব্যবহার করে এক ধরনের সামাজিক ত্রাস তৈরি করা হয়, বিশেষ করে যখনই পুজো হয়, মূর্তি নিয়ে যাওয়ার সময়, প্যান্ডেলে গিয়েও, বা মূর্তি, বিশেষ করে মূর্তি বিসর্জনের সময়, পুলিশ কি শুধু উৎসব সুরক্ষায় ব্যস্ত থাকে নাকি মানে নাগরিক সুরক্ষার দিকটাও দেখে? মানে প্রশাসন, পুলিশ প্রশাসনের কথা বলছে। একটা কথা বলছি আপনাকে যে পুলিশ প্রশাসন, পুলিশ বা প্রশাসন সবাই কিন্তু কমফোর্টেবল জোন থেকে বেরোতে চায় না। কোনদিন কেউ কিন্তু স্রোতের বিপরীতে গা ভাসাচ্ছে না, তাহলে ভারতের চেহারাটাই পাল্টে যেত। অর্থাৎ কমফোর্টেবল জোনে থেকে সবাই চায় যে ওর ডিউটিটা করে ফেলতে। আজকে দেখুন, আপনি এই যে ডিজের কথা বললেন বা যে কোনো ধরনের শব্দ দূষণ, 65 ডেসিবেলের উপরে কোন ধরনের সাউন্ড করাটাই এটা পারমিশন দিতে হয়। এখন সাব ডিভিশনে কি নিয়ম করেছে যে এসডিপিও পারমিশনটা দেবে, বিহার মাইক কন্ট্রোল অ্যাক্ট না কি জানি এখানে আছে, বা ত্রিপুরা পুলিশ একটু আছে। তো এগুলো দিয়ে যেটা করা হয়, আজকাল দেখবেন হুটফাট করে রাস্তাতে এই কালী পূজা, এই বিপদনাশিনী পূজা, এই পূজা, সেই পূজা, বিরাট সংখ্যক লোক রাস্তাতে বেরিয়ে যাচ্ছে উইদাউট নোটিস অফ দি পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন জানে না কিন্তু, কারণ পুলিশ স্টেশনে আমি পূজা করবো একটা, এটাতে আবার পুলিশ স্টেশন থেকে পারমিশন নিতে হয়, সেটা কিন্তু 90% লোকই জানে না, বিশেষ করে শহরতলির লোক জানে না। তো সেটাতে বিরাট একটা মানে শব্দ দূষণ তৈরি হয়। সবচেয়ে যেটা বাজে, যে ক্র্যাকার যেগুলো আছে, খুব মানে ক্র্যাকিং সাউন্ড যেগুলো হয়, সেগুলো দেখবেন যে আপনি দাঁড়িয়ে আছেন, এখানে মেরে দিচ্ছে, ওখানে মেরে দিচ্ছে, আপনার এখানে আপনার ঘরে ঢুকে যাচ্ছে, এই স্প্রিন্টারের আগুন ঢুকে যাচ্ছে, আপনি কিন্তু কিছু বলতে পারছেন না।
তখন এই যে সবাই যে এই যে দাঁড়িয়ে সহ্য করে ব্যাপারটা, কারণ সে একা লড়াই করতে পারবে না একটা সংবদ্ধ শক্তি। সেখানে তো প্রতিবাদ করলেই তো সেখানে প্রতিবাদ করলেই সেটা হয়। এখন দেখুন আপনি সব জায়গাতে দেখবেন যে আজকাল পূজা, আমি পূজার বিপক্ষে নই, পূজা মানুষে করে, কিন্তু পূজা তো আগের দিনেও হতো। তখন পূজার একটা রূপ ছিল, এটা নির্মল একটা মানে সিরিন একটা অ্যাটমসফিয়ার ছিল তখন, যেখানে পূজা করতো মানুষের ভক্তি আসতো। আজকালের পূজার মধ্যে এই যে নতুন আঙ্গিক ঢুকেছে যে হিন্দি গান বাজিয়ে বা যে কোনো একটা গান বাজিয়ে জোরে নাচবে, আবাল বৃদ্ধ জনতা সমানে নাচতে নাচতে যাচ্ছে, রাস্তা ব্লক করে, গাড়ি থেমে আছে ওখানে, এদিকে বাজি ফুটাচ্ছে, আপনি আতঙ্কিত হয়ে মানে সাধারণ লোকজন থেকে শুরু করে সবাই কিন্তু একটা ট্রমেটিক হয়ে যায়। আপনি উৎসবের আনন্দটা নেই সাধারণ মানুষ না। তো যারা এখন এগুলো করছে এদের মধ্যে আপনি যদি ব্রেড টেস্ট করেন দেখবেন 90% এখানে ইনটক্সিকেটেড, 90% ইনটক্সিকেটেড না হলে এভাবে এরকম উদম চিৎকার এগুলো করতে পারে না, সেগুলো স্বাভাবিক, এগুলো স্বীকার করুক কি না করুক এগুলো। আচ্ছা, তো এই যে করা হচ্ছে তাতে পুলিশ প্রশাসনের এখানে কি ডিউটি আছে? প্রথমে বলেছি যেটা কমফোর্টেবল জোন থেকে বের হয় না, মানে রিক্সি জোনে যেতে চায় না, যে আমি যদি এখন এদের ধরে এখানে আমার স্টাফ নিয়োগ করতে হবে, এখানে কিছু লোককে আটক করতে হবে, আটক করলে এদের কেস লিখতে হবে, তারপরে নেতারা আসবে, বিভিন্ন নেতারা মাতব্বররা আসবে, এসে কে এগুলো সামলাবে, বাবা এখান থেকে আমার এরিয়াতে বেরিয়ে যাক, আমার এরিয়াতে আরেকটা থানার এরিয়াতে চলে যাক বা যা কিছু হোক, দেখ এইভাবে দিনকে দিন কিন্তু এই অরাজকতা, এই যে উচ্ছৃঙ্খলতা, এই যে আইন না মানার প্রবণতা, এগুলো কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। এবং এটা যে কোন জায়গায় গিয়ে শেষ হবে, এমনিতে আজকালের দিনে কোন ধরনের নিয়ম শৃঙ্খলা না, আপনি দেখবেন কোন এল্ডারলি সিটিজেন বা তাদের যে একটা সম্মান সেটা এখন আর নেই, তাদের কথা শোনা বা এখন দেখবেন একটা ইয়ংস্টার তৈরি হয়েছে যারা কাউকেই মানতে চায় না, তারা আইনের বিরুদ্ধে কথা বলবে, তারা প্রচলিত নিয়মের বিরুদ্ধে কথা বলবে, তারা মা বাবার প্রতি দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব, সিনিয়র সিটিজেনদের প্রতি দায়িত্ব, এমনকি রাস্তার মধ্যে যে সিভিক সেন্স কিচ্ছু মানতে রাজি নয়। আমি কলকাতা রিসেন্টলি দেখেছি প্রকাশ্যে এই যে বাগুইহাটি এসব অঞ্চলে মেয়েরা সিগারেট খাচ্ছে, এবং আপনি যে পাশ দিয়ে যাচ্ছেন ওর বিন্দুমাত্র ওখানে, এই যে টোটাল ডিগ্রেডেশন অফ দি সোসাইটি, সেটার কারণ হচ্ছে যে প্রশাসন, বিকজ এটা একটা আমাদের যে সংসদীয় পার্লামেন্টারি ডেমোক্রেসি, ডেমোক্রেটিক একটা কান্ট্রিতে এই যে হাইপার ডেমোক্রেসি হয়ে গেছে, যারা সুযোগ নিয়ে কেউ কাউকে সেরকম স্ট্রিক্টলি শাসন করতে আর পারছে না, ওই দুর্বলতাটা ওখানেই। ঠিক, আর এখানে তো উৎসবের নামে যা খুশি করা যায়, ঠিক সেই রকম এখানে এই যে উৎসবের নামে যদি কারোর ব্যক্তিগত স্বাধীনতা বা শান্তি বা ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কি ক্ষতিপূরণের জন্য আদালতের দ্বারস্থ হওয়া যায়? মানে আইন কি বলছে? ধরুন কেউ করলো না, আমরা কেউ এখানে প্রতিবাদ করছে না, কিন্তু অনেকেই আছে, ধরুন এই যে হকারের কথা বলছিলেন বা যারা সেলসম্যান রাস্তায় যানবাহন আটকে যেভাবে করেছে, এবং কি এখন মানহানিও করা হচ্ছে, কি ভয়ানক ব্যাপার। বলা হচ্ছে চাঁদা না দিলে বলা হবে যে তুমি ড্রাগসের কারবার করছো, এইভাবে ভয় দেখানো হচ্ছে, যদি চাঁদা না দাও তাহলে এটা সরিয়ে দেবো যে তুমি ড্রাগসের কারবার করছো। তাহলে এরা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর্থিকভাবে? এরা কি আদালতের দ্বারস্থ হতে পারে যদি প্রশাসন কোনো ধরনের কিছু না করে? প্রত্যেকটা ঘটনাতেই যেখানে এক্সটর্শন হচ্ছে, এরা প্রত্যেকেই আদালতের দ্বারস্থ হতে পারে। কারণ আমাদের ভারতীয় ব্যবস্থা আছে, পুলিশের অবভিয়াসলি প্রথম যেতে হবে পুলিশের কাছে, পুলিশ কোনো অ্যাকশন নিল না, এসপি কে জানাতে পারে, তারপর ওরা কোর্টে মামলা করতে পারে। আচ্ছা, আর শব্দ নিয়ে যেটা বলার, শব্দ নিয়ে আমাদের রাজ্যে হাইকোর্ট হওয়ার পরে বেশ কিছু রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের 2007 সালের যে মামলা হয়েছে তাকে ফলো করে, 2000 সনে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল, মিস্টার গসপেল, অর্থাৎ গসপেল ইন ইন্ডিয়া ভার্সেস কেকেআর ম্যাজেস্টিক কলোনি। তো এই মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, আমি শুধুমাত্র শব্দ নিয়ে, মানে অনেকগুলো ডিরেকশন দিয়েছিল ক্র্যাকার্স এর কি সম্পর্কে, শব্দ নিয়ে, সেখানে লাউড স্পিকার সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কোনো ধরনের লাউড স্পিকার, মানে লাউড স্পিকার না, শুধুমাত্র যে কোনো ধরনের মিউজিক, ঠিক আছে, বাজাতে পারবে না।
রাত্র 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। এমনকি মানে কোনো মিউজিক নেই, ড্রাম, টমটম, ব্লো, ট্রাম্পেট, বিট অর সাউন্ড, এনি কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট অর এনি কাইন্ড অফ ইলেকট্রনিক অ্যাম্পলিফায়ার রাত 10টার পরে সেটা রাত 10টা থেকে 6টা পর্যন্ত বাজাতে পারবে না। পাবলিক প্লেসগুলিতে 10 ডেসিবেলের বেশি শব্দ হয় এরকম কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারবে না। বাকি জায়গাগুলিতে মানে 65 ডেসিবেল, আমাদের ওন হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী 65 ডেসিবেলের বেশি শব্দ হয় এমন কিছু হবে না। ক্র্যাকার্স এর ক্ষেত্রে সেম 65 ডেসিবেলের বেশি হবে সেরকম কিছু করতে পারবে না। তো এটা কেন? এই জিনিসটা আমাদের ওন হাইকোর্ট যখন 2013 সনে মামলাটা নেয় তখন যে বিষয়গুলো দেখেছে সেটা হচ্ছে এই ঠিক দুর্গোৎসব, দেওয়ালি এই সময়টাতে এটা সুমোটো নিয়েছিল কোর্ট। আচ্ছা, 2013 সনে সেইখানে দেখা গেছে যে পুজোর সময় অত্যধিক শব্দ এবং কোন রকম আইন শৃঙ্খলা মানা সারা রাত ধরে বাজছে। সেই রায়ে বলা হয়েছে যে এটা মানুষের ফান্ডামেন্টাল রাইট টু লাইফ ভায়োলেশন হচ্ছে। কারণ একটা মানুষের সুস্থভাবে ঘুমানোর অধিকার আছে, তাকে সুস্থভাবে বাঁচার অধিকার আছে। তার কানের কাছে সবসময় তুমি উচ্চ স্বরে শব্দ করছো, সে অসুস্থ হয়ে পড়বে। এই যে সুস্থ থাকার অধিকার, এই অধিকারটা হনন করা হচ্ছে। তো এই অধিকারটাকে বাঁচাবার জন্য বলা হয়েছে যে পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি অ্যাকশন নেবে সেই ক্ষেত্রে যদি দেখো যে এটা হচ্ছে, এবং তুমি অ্যাকশন না নিলে তোমার এগেনস্টও কন্টেম্প্ট হবে, এবং যে ব্যক্তি করছে তার এগেনস্টও কন্টেম্প্ট হবে, তার এগেনস্টও মামলা করা যাবে। কিন্তু দুঃখের বিষয় এই ব্যাপারে আমাদের হিউম্যান রাইটস কমিশন কিছুদিন আগে এই বছরেরই আগস্ট মাসে একটা সিমিলার দিয়েছে যে আগস্টের শেষ দিকে কতগুলি ডাইরেকশন দিয়েছে যে এই যে 2013 এবং 2014 যে আমাদের হাইকোর্ট যে সমস্ত ডাইরেকশন দিয়েছে সেগুলোকে যেন অবজার্ভ করা হয়। আপনারা সবাই জানেন গত বছর পুজোর পরে অনল রায়চৌধুরী একটা মামলা করেছিল, অনল রায়চৌধুরী ভার্সেস স্টেট। সেই মামলাতেও ডিজে সম্পর্কে আমাদের হাইকোর্ট রায় দিয়েছে এবং অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে 2013 এবং 2014তে যে ডাইরেকশনটা দেওয়া হচ্ছে সেটা ফলো করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমি এই জন্য বলছি এই কথাটা, সময় শেষ হয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, এইটা সত্য। আমরা কেন আমরা ক্লাবগুলোকে বলছি, অমুককে বলছি, সবচেয়ে বিষয় হচ্ছে পুলিশ থানার মধ্যে ডিজে বাজিয়ে রাত্রিবেলা অনুষ্ঠান হচ্ছে, পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। তখন স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যখন মিছিলে যাচ্ছে, তারা পুলিশ যখন আসছে তাদেরকে ধরতে বা থামাতে বলছে, তারা রেগে যাচ্ছে, কারণ সাধারণ মানুষ দেখছে থানায় বাজছে। এইটা যদি ঘটে তাহলে তো আমাদের মানে কি হবে, কে রক্ষা করবে, কে আইন রক্ষা করবে? এবং সেখানে নন্দনবাবু সেখানে বলছিলেন যে নিজের কমফোর্ট জোন থেকে তো কেউ বেরিয়ে আসতে পারে না এবং পুলিশও আসতে পারছে না। এখন অনুষ্ঠানের সময় তো ফুরিয়ে যাচ্ছে বটেই, তবে আলোচনা গুরুত্বপূর্ণ এবং এটা বোঝার উচিত আমাদের। আর একজন আরেকজনের উপর দোষারোপ না করে আমরা পুলিশ কি করতে পারলো, সমাজ কি করতে পারলো, ক্লাব কি করতে পারলো, সবকিছুর ঊর্ধ্বে উঠে আমি কি করতে পারলাম সেটা বোঝার সময় এসে গেছে। নাহলে কিন্তু মাথার উপর দিয়ে জল বেরিয়ে যাবে আর তারপর হয়তো আমরা শ্বাস নিতে পারবো না। জাস্ট 2 মিনিট করে সময় দিতে পারবো দুজনকে। পুজোর নামে এই যে সামাজিক সন্ত্রাস বন্ধ করতে কি কি বাস্তব পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনারা মনে করেন, প্রশাসনের হোক বা সমাজের হোক বা সচেতন নাগরিকদের? খুব ছোট্ট করে। ক্লাবগুলোকে কোড অফ কন্ডাক্ট তৈরি করা উচিত ইমিডিয়েটলি, প্রত্যেকটা ক্লাবের কমন কোড অফ কন্ডাক্ট। পুলিশের কে আরো সেন্সিটাইজ করার জন্য ওদের স্পেসিফিক নির্দেশিকা দেওয়া উচিত, বিশেষ করে পুজোর ব্যাপারে। আর যেটা আছে যে যেই জিনিসগুলো বেআইনি কাজ সেগুলো যখন দীর্ঘদিন ধরে পুলিশে সেগুলোকে প্রশ্রয় দেয় সেগুলো কিন্তু আইনে পরিণত হয়। আচ্ছা, অর্থাৎ একটা কাজ যখন আমি অন্যায় কাজ 3 বার 4 বার করলাম, কেউ আমাকে কিছু বললো না, তখন সেটা কিন্তু আমি ধরেই নিলাম যে সেটা আইন করা যায়। তো সেগুলো যাতে না হয় সেগুলো দেখার দায়িত্ব পুলিশের। সর্বোপরি সচেতন নাগরিক সমাজ, সতর্ক নাগরিক সমাজের দরকার, যারা প্রত্যেকটা জিনিস অকুত হয়ে নির্ভয়ে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করবে এইসব সামাজিক যে নুইসেন্স আছে, সোশ্যাল নুইসেন্স, এগুলোর বিরুদ্ধে। এটাই আমার ঠিক। শিশিরবাবু, আপনার কি মনে হয়? আমার মনে হয় অ্যাকচুয়ালি পুজো পরিচালনার ক্ষেত্রে আমার একটু অভিজ্ঞতা আছে, কিছুদিন আমি করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে প্রথমত কতগুলো ডিক্লারেশন, মানে আমাদের পুজোর শহরাঞ্চলে পুজো করতে গেলে কতগুলো পারমিশন নিতে হয়, যেমন ফায়ারের পারমিশন, প্যান্ডেলের উচ্চতা সংক্রান্ত পারমিশন। সিমিলারলি ক্লাব সেক্রেটারি এবং পুজোর কমিটির সেক্রেটারি তাদের উভয়ের থেকে একটা ডিক্লারেশন নেওয়া উচিত এই শব্দ এবং পুজোর চাঁদা সংক্রান্ত,
যে এইটা ভায়োলেট হলে পরে তো আমরা ক্লাব এবং মানে ক্লাব সেক্রেটারি এবং পুজো কমিটির সেক্রেটারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। এই ডিক্লারেশনটা নিলে পরে সুবিধা, যেটা হচ্ছে তখন ওরাই নিয়ন্ত্রণ করবে যাতে এই ঘটনা আন্ডারটেকিং দিতে হবে, তাহলে একটা ভয়ও থাকবে। এটা একটা দরকার। আর অবশ্যই সচেতনতা সবচেয়ে আগে দরকার, সবাইকে সচেতন করতে হবে। তাও লজ্জার ইন্টারেস্টে প্রত্যেকটা ক্লাবের কোড অফ কন্ডাক্ট সরকার থেকে তৈরি করে এনফোর্স করা হচ্ছে যে দিস ইজ ইউর কোড অফ কন্ডাক্ট। পুজো নয়, বিভিন্ন ধরনের আরো স্ক্যান্ডাল আছে ওদের বিভিন্ন ক্লাবের, যে ল্যান্ডের উপর ইয়ের উপর নেগোসিয়েশন। তো এগুলো লজ্জার ইন্টারেস্টে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, শুধু তো পুজোর জুলুম নয়, কিছুর পর অন্য জুলুম হয়, সেগুলো সবকিছু আবার করে কোড অফ কন্ডাক্ট তৈরি করে দেওয়া যায়। স্ট্রিক্টলি এনফোর্স না করলে ওই যেভাবে আইন তৈরি হয়, এটা না করলে তোমার মধ্যে কিন্তু এই ধারা কিন্তু তোমার মধ্যে কিন্তু ইয়ে হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে আজ অংশগ্রহণ করার জন্য এই আলোচনায়। আমরা চাঁদার এই রূপ বহু দিন ধরে, বহু যুগ ধরে দেখছি, তবে দিন দিন চাঁদা বৃদ্ধি পাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। এবং চাঁদাদস্যুদের এই সন্ত্রাসের জন্য অনেক মানুষ পুজো আনন্দ করতে পারে না, এটাও বাস্তব কথা। অসংখ্য ধন্যবাদ শিশুবাবু, আপনাকেও, নন্দবাবু আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, পূজা হোক, আনন্দ হোক, কিন্তু তার জন্য সমাজকে জিম্মি করার অধিকার বোধের কারণ নেই। উৎসব হোক শ্রদ্ধার, চাঁদা হোক সম্মানের, আর আনন্দ হোক সবার। পুজো করতে হলে চাঁদা লাগবে, কিন্তু সেটা হোক স্বেচ্ছায়, শ্রদ্ধায়, স্বচ্ছতায়। রাস্তায় গান বাজবে, প্যান্ডেলে আলো ঝলমল করবে, কিন্তু তা হোক শ্রুতিমধুর, রুচিশীল আর সহনশীল। উৎসব মানে কারোর ওপর চাপ নয়, বরং সবার মধ্যে ভাগ করে নেওয়া আনন্দ। একটা সমাজ তখনই সত্যি উৎসব মুখর হয় যখন তাতে কেউ বঞ্চিত হয় না, কেউ বিরক্ত হয় না। সাবধান আমাদের হতে হবে। আসলে সমাধান কঠিন নয়, কিন্তু দরকার শুধু সচেতনতা, সৌজন্য আর সদিচ্ছা। আমরা বিশ্বাস করি সমাধান সম্ভব। সঙ্গে থাকুন। দেশ দুনিয়া সব নিউজ, আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।